তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার শাসনকাল এবং অমৃতকাল যে কার্যকলাপ দেশকে শক্তিশালী এক ভারত এবং শ্রেষ্ঠ ভারত তৈরিতে আমরা তার যে শক্তিশালী ভূমিকা এবং ভারতবর্ষ আজ সারা বিশ্বের কাছে এক দৃষ্টান্তমূলক রাষ্ট্র হিসেবে নিজেকে চিহ্নিত করতে পেরেছে। তার শাসনকালের যে গরিব পরিষেবা, শাসন, সেবা এবং সুশাসনের যে শপথ তিনি নিয়েছিলেন তা আজ সারা মানুষের ভারতবাসীর কাছে প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত ভারতবাসীর কাছে সেই সুফল পৌঁছে গেছে। বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন, নারী শক্তির উত্থান এবং তাদের কর্মসংস্থান এবং তাদের স্বাভাবিক গৃহস্থ জীবনের এবং যে বিশাল উন্নতি ঘটেছে গত 11 বছরে, সেই নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করবেন আমাদের এই লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সম্মানীয় দিব্যেন্দু অধিকারী এবং আমাদের রাজ্যের বিশিষ্ট নেতা। আমি আহ্বান করব মাননীয় দিব্যেন্দু বাবুকে মোদিজির 11 বছরের যে সুশাসন কাল, সেই সুশাসন কাল নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন শুরু করার জন্য। আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। সম্মাননীয় আমাদের জেলা সভাপতি মহোদয় প্রারম্ভিকভাবে সাংবাদিক সম্মেলনের মুখবন্ধ বলে দিয়েছেন। আমাদের মধ্যে আমাদের রাজ্য নেতা তপন মাইতি মহোদয় আছেন। আপনারা জানেন বিকশিত ভারতের অমৃতকাল এবং মোদিজির 11তম বর্ষ পূর্তি, সেই উপলক্ষেই আজকে আপনাদের সাথে আমরা মিলিত হয়েছি এবং মিলিত হওয়ার প্রাক্কালে আমরা গর্বিত আজকে ভারতবাসী হিসেবে যে তিনি দেশের শাসনভারে 2014 সালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার আগে তিনি গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, সফল মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীত্বের কাজ চালিয়ে এসেছেন। আজকে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়ের আমাদের মধ্যে থাকার কথা ছিল। দুর্ভাগ্যজনক কারণে তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি থাকতে পারেননি। স্বাভাবিক কারণে তার দ্রুত আরোগ্য কামনা করছি এখান থেকে আমরা সকলেই। তা আজকে মোদিজির এই যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের 11 বছর, এই 11 বছরে আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি সেটা পরের কথা। কি করতে পেরেছি আমরা যদি প্রথম ভাবি আমাদের মায়েদের প্রতি তিনি যে নারী শক্তির প্রতি যে তার মমত্ববোধ তিনি দেখিয়েছেন, মাতৃশক্তিকে জাগ্রত করার জন্য নানাবিধ স্কিম পরিকল্পনা ভারত সরকার গ্রহণ করেছে। ভারত সরকারের সেই স্কিমগুলো বাস্তবায়িত হচ্ছে এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি তার সুফল কিভাবে আপনাদের মহিলাদের কাছে পৌঁছচ্ছে। আমরা আমার একটা অঙ্গরাজ্যে বাস করি, যে অঙ্গরাজ্যটা মোদিজির সফলতার যে আমরা এগুলো পাই সুবিধেগুলো, সেগুলো এই রাজ্যে বিকৃতভাবে রাজ্য সরকারের প্রকল্প বলে চালানো হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বলে আমরা এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমরা উপলব্ধি করি। গত 11 বছরে ভারতকে তিনি শক্তিশালী ভারত হিসেবে গড়ে তুলেছেন, সুরক্ষিত ভারত গড়ে তুলেছেন এবং সন্ত্রাসবাদ এর প্রশ্নে এবং নকশালবাদের প্রশ্নে
আমাদের সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা জানেন ভারতবর্ষে অতীতে প্রায় 13টা অঙ্গরাজ্য মাওবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত। মাওবাদীদের দ্বারা আমাদের প্রচুর আধা সামরিক বাহিনীর কর্মী, সামরিক বাহিনীর কর্মীদের জীবন চলে গেছে। আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতায় আসার পরে দেশকে নিজের শক্তিবান একজন রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য তিনি প্রয়াস চালিয়ে গেছেন এবং মাওবাদী, নকশালবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার লড়াই আজ পর্যন্ত তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা গর্বিত। তিনি গতকাল এটি বৈদেশিক রাষ্ট্রে সর্বোচ্চ সম্মান তিনি পেয়েছেন, সেই দেশের রাষ্ট্রীয় সম্মান সেটা, যেটা আমাদের দেশে ভারতরত্ন যেরকম আছে সেই দেশের সম্মান তিনি পেয়েছেন। এবং তিনি তার বক্তৃতায় প্রথমেই বলেছেন সেখানে সম্মান গ্রহণ করার পরে, এই সম্মান আমার নয়, এই সম্মানটা নরেন্দ্র মোদীর নয়, এই সম্মানটা 140 কোটি ভারতবাসীর সম্মান। এটা আমাদের গর্বিত করে একজন ভারতবাসীর, ভারত মায়ের একজন সন্তান হিসেবে, যে দেশের প্রধানমন্ত্রী যে সম্মান পাচ্ছেন, নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যে সম্মান দেওয়া হচ্ছে, সে সম্মান তিনি নিজের সম্মান বলে তিনি মনে করছেন না, সেটা আমাদের দেশবাসীকে উত্তর করছে। আপনারা জানেন রাফাল একটা যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমান ফ্রান্স তৈরি করে। ইতিমধ্যে রাফাল যুদ্ধ বিমান তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষের আমাদের ভারতের একটি বেসরকারি সংস্থা কোম্পানির সাথে রাফালের চুক্তি হয়েছে। রাফাল যুদ্ধ বিমান ভারতবর্ষে তৈরি হয় এবং আধুনিকতার স্বার্থে কমিউনিকেশন সেক্টর এবং অন্যান্য ক্ষেত্রে, যেমন আপনারা ধরতে পারেন অন্যান্য আমাদের ডিআরডিও থেকে শুরু করে, এবং ডিআরডিওর ফাইবার জেট তেজাস ভারতের প্রথম নিজস্ব বিমানবাহী জাহাজ, সেটাও ভারতবর্ষ নিজস্ব প্রযুক্তিতে আমরা তৈরি করতে পেরেছি। এটা গেল সামরিক দিক। সামরিক দিকে আমরা শক্তিশালী হয়েছি। কাশ্মীরে 370 ধারার অবলুপ্তি ঘটানো হয়েছে এবং সেখানে সাম্প্রতিককালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে চিহ্নিত করে হত্যা করা হয়েছে। ওটা দুর্ভাগ্যজনক আমাদের, বিশেষ করে কেননা সেই সম্প্রদায়ের মানুষ, তার মধ্যে আমরা পড়ি, সনাতনীরা, হিন্দুরা পড়ি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব সফরে ছিলেন। সৌদি আরব সফরে থাকাকালীনই তার কাছে যখন এই বার্তা পৌঁছয়, তিনি অধিক রাত্রেই ভারতবর্ষের মাটিতে পা রাখেন এবং তিনি দিল্লির পালাম বিমানবন্দরে বসে প্রাথমিক যে বৈঠক, প্রাথমিক রণকৌশল তিনি সেখানেই স্থির করেন। সেটা প্রায় মধ্যরাত্রি, প্রায় ভোরবেলা, প্রায় 4:27-28 এরকম ভারতীয় সময় হবে। তা আজকের দিনে দাঁড়িয়ে আমরা গর্বিত এবং আপনাদের মাধ্যমে জনগণকে আরও জানাতে চাই, আশ্বস্ত করতে চাই যে আমাদের 2023 সালে চন্দ্রে আমরা পৌঁছতে পেরেছি। আমাদের ইসরো যেভাবে কাজ এগোচ্ছে, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় যার দায়িত্ব তিনি নিজের হাতেই রেখেছেন, সেই মন্ত্রণালয়ের সফলতার কাজ এগিয়ে চলেছে। যেটা MGNREGA, PMGSY ইত্যাদি প্রকল্প, এবং বিশেষ করে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা, সেখানে অন্য একটি রাজনৈতিক দলের সরকার ছিল, তারা প্রথমের দিকে আয়ুষ্মান ভারতকে গ্রহণ করতে করেননি। পরবর্তীকালে তারাও এই আয়ুষ্মান ভারতের যে সুফলটা তার উপলব্ধি করে সেই রাজ্যে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক মহোদয় তিনিও সেটা অ্যাডপ্ট করেছেন এবং কংগ্রেসি শাসিত রাজ্যগুলো
তারাও মানে অবিরোধী বিজেপি বিরোধী সরকার তারাও গ্রহণ করেছে, তো আমাদের রাজ্য এখনও পর্যন্ত করে উঠতে পারেনি। এবং এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক বিষয়। আজকে আরও যেটা বড় জিনিস যে আমরা অর্থনীতিতে আমরা কোন জায়গায় ছিলাম 2013 সালের আগে পর্যন্ত অর্থনীতিতে আমাদের পজিশন ছিল 7-8 এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে। ধীরে 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 আমরা এগোতে এগোতে আমরা তৃতীয় স্থানে পৌঁছতে পেরেছি, সক্ষম হয়েছি। এবং আমরা মনে করি এই কৃতিত্বটা সর্বোপরি যিনি কৃতিত্বের অধিকারী তিনি একটি মানে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা মানুষ। তিনি প্রথমে চেয়েছিলেন সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তিনি একজন সন্ন্যাসী হবেন, কিন্তু রামকৃষ্ণ মিশনের মহারাজ তাকে ফিরিয়ে দিয়েছিলেন যে সন্ন্যাস ধর্ম তোমার রামকৃষ্ণ মিশনে তোমার কাজ করার সুযোগ নেই, তুমি তোমার নিজের পথ অন্য পথ, সে পথে তুমি যাও। সেইখান থেকে ধীরে ধীরে উত্থানের পরে তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হয়েছেন। এবং G20 আপনারা জানেন G20 সভাপতি হিসেবে তার যে সফলতা, তিনি যে ভারতবর্ষকে যে তুলে ধরেছেন বিশ্বের দরবারে, এবং সেই সফলতাকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন আমরা অনেক কথা বলেন। মনমোহন সিংয়ের সময় থেকে আমরা শুনে আসছি, আমি অল্প কিছুদিন মানে হলো সাংসদ হিসেবে আমার কার্যকাল আমি চালিয়েছি, এক সময় পুনর্টান আরেকটি অর্ধেক টান। আমি দেখেছি তখন আমরা একটা বাজেট ধরা হয়েছিল যে আমাদের দিল্লিতে সংসদ ভবনকে নতুন আকারে গড়ে তোলা হবে। সেই সংসদ ভবন নির্মিত হয়েছে। সেই সংসদ ভবন নির্মিত হয়েছে এবং যে টাকা মনমোহন সিং সরকারের যে বরাদ্দকৃত টাকা, যে বরাদ্দ করেছিলেন তারা, যে টাকায় খরচা হবে বলেছিলেন যে পরিমাণ টাকা, তারও অর্ধেকের কম টাকায় আমরা সেন্ট্রাল ভিস্তার মাধ্যমে আমরা কাজ সম্পন্ন করতে পেরেছি। তারও উদ্ঘাটন ইতিমধ্যে হয়েছে। নতুন সংসদ ভবনে নতুন 18তম লোকসভা বসছে এবং রাজ্যসভারও অধিবেশনও হচ্ছে। আর দেশের বিভিন্ন প্রান্তে থাকা, আপনারা জানেন ইউক্রেনের যখন যুদ্ধ প্রথম লাগে তখন আমাদের দেশের মেডিকেল পড়ুয়ারা যারা এখান থেকে ওখানে পড়তে গেছিলেন, পড়াশোনার কাজে যুক্ত হয়েছিলেন, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকারের যে ভূমিকা, আমাদের প্রধানমন্ত্রী তদানীন্তন আমাদের বিমান পরিবহন মন্ত্রী সহ আমাদের মন্ত্রিমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন জেনারেল VK সিং, তার নেতৃত্বে একটি দল পাঠিয়ে তাদের উদ্ধার করে নিয়ে এসে প্রত্যেকটা ভারতীয়কে সুস্থভাবে ভারতবাসী তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছিল। সবথেকে বড় কথা হচ্ছে তিনি যে কথা বলেন সে কথা তিনি রাখেন, এবং তার সংকল্প তার একই কথা। তিনি সাম্প্রতিককালে আমাদের অঙ্গরাজ্য এই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এসেছিলেন। তিনি আলিপুরদুয়ারে এসে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যেমন অংশ নিয়েছেন, সেখানে সরকারিভাবে যে প্রকল্পের কথা তিনি বলে গেছিলেন সেই প্রকল্প সেগুলো চালু করেছেন কিছুটা অংশে। আরও হচ্ছে পাইপলাইন গ্যাস বিরাট একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে BPCL, ওইসব এলাকায় চালু হবে। নর্থ ইস্ট ওই এলাকা চূড়ান্তভাবে উপকৃত হবে। নর্থ ইস্টার্ন জোন আগে উপকৃত ছিল, নর্থ ইস্টার্ন জোনের জন্য কেউ ভাবত না। আজকে তিনি আলাদা দপ্তর করেছেন, এবং সমবায় এবং মৎস্য এই দুটো দপ্তর দীর্ঘদিন ধরে এই দাবি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল পেশ করেছিল। কংগ্রেসের রাজত্বকালে আপনারা জানেন কোনোভাবেই সমবায় দপ্তর এবং মৎস্য দপ্তর এই দুটো দপ্তরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং দপ্তরের কোনো অস্তিত্ব ছিল না। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা গর্বিত, তার সরকার দ্বিতীয়বারে যখন আসেন তিনি এসেই সমবায়, যেটাকে আমরা সহকারী আর মৎস্য দুটো দপ্তরে তিনি স্বাধীন দপ্তর হিসেবে স্বাধীন ক্যাবিনেট মন্ত্রী দিয়েছেন। এবং আপনারা জানেন ভারতবর্ষের যে সংবিধান CRPC IPC, সেই CRPC IPC তিনি সংশোধন করেছেন। BNS ভারতীয় ন্যায় সংহিতা বলে নতুন আইন ভারতীয় সংবিধানে নতুনভাবে ইনক্লুড হয়েছে, এবং
সেই আইনের দ্বারা বর্তমান আইন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। আমরা আরও বেশি করে বলতে পারি যে তিনি তার চিন্তন এবং তার সেই চিন্তনের মাধ্যমে ভারতবাসীর কাছে তিনি তার বার্তা পর্যায়ক্রমে পৌঁছে যাচ্ছেন এবং তিনি আজকের দিনে দাঁড়িয়ে তিনি একজন শক্তিশালী রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা দেখছি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক বরাবরই বাংলাদেশের সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু কোনো না কোনো কারণে জানেন সেখানে একটা পালাবদল ঘটে যায়। একজন নোবেলজয়ী তিনি এসে তিনি ওখানে একটা সরকার প্রতিষ্ঠা করেন। যাই হোক, সে সরকার বর্তমানে আমাদের সাথে বৈমাতৃসুলভ আচরণ করছে এবং আমাদের সরকার যে ব্যবস্থা নেওয়া দরকার যে আমরা মানে কোনো অস্ত্র দিয়ে নয়, অস্ত্রের দ্বারা নয়, আমরা পেটে মারব, ভাতে মারব। আমরা ভারতবর্ষ, আমরা যদি তাদের সাহায্য না করি তারা কখনো বেঁচে থাকতে পারবে না। আমাদের হিন্দুরা, বাঙালিরা যারা বাংলাদেশে থাকেন তাদেরকে প্রোটেকশান দেওয়ার ক্ষেত্রে সেই সরকারকে বাধ্য করা হয়েছে। এবং অপারেশন সিঁদুর, আপনারা জানেন অপারেশন সিঁদুরের সফলতা এবং 9টি সামরিক বিমান ঘাঁটি পাকিস্তানের ভারতবর্ষ আমরা 25 মিনিটের মধ্যে আমরা 9টি অপারেশন সম্পন্ন করেছি এবং সেই সামরিক ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি। আজকে পাকিস্তান মানে তারাও ভয়াতুর অবস্থায় আছে। আমরা চাই তার যে এই সফলতার কথা যেটা আমি আমার মাধ্যমে তুলে ধরলাম এবং আরও অনেক সফলতা জান, আমরা একটা প্রদর্শনী ছোট্ট করে হলেও আমরা আয়োজন করেছি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, আরও হয়তো বেশি করে দেখানো যেত আপনাদের, সেটা আমরা হয়তো আজকের দিনে পারলাম না। পরবর্তী সময় অন্য কোনো একটা নিশ্চিতভাবে অন্য কোনোভাবে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে উপস্থাপিত করব, এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করব। এবং পশ্চিমবঙ্গের একজন অধিবাসী হিসেবে আমরা গর্বিত এই তাম্রলিপ্ত শহরে আজকে যেখানে আমরা এখানে সাংবাদিক বৈঠক করছি, আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ ঘটেছে। এটা ঐতিহাসিক তাম্রলিপ্ত জেলা। এই জেলা আপনারা জানেন এটা স্বাধীন হয়েছিল 1942 সালে এবং আমাদের সতীশচন্দ্র সামন্ত, মাতঙ্গিনী হাজরা, সুশীল ধারা এদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। এরা স্বাধীনতার যুদ্ধে আমাদের যেভাবে এগিয়ে গেছিলেন, ভারতবর্ষের 5টি জেলার মধ্যে এই জেলাও স্বাধীন হয়েছে। আর এছাড়া বাকি অংশের কথাগুলো মলয়দাকে বলবো, তপনদাকে বলবো, বাকি তারা শেয়ার করবেন। আমি আমার প্রসঙ্গে অল্প যতটুকু বলার আমি বললাম। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবেই এখানে উপস্থিত আছি দল নির্দেশ করার জন্য, আর আপনারা আমাদের সাথে মিলিত হয়েছেন। মলয়দাও খানিকটা বলবেন, এরপরে তপনদা খানিকটা বলে আমরা সমাপন করব সাংবাদিক সম্মেলন। মলয়দাকে বলার জন্য 2014 সালে 9ই জুন যেদিন ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অকংগ্রেসি, সম্পূর্ণভাবে অকংগ্রেসি একটি সরকার, তার আগে অটলজি করেছিলেন, কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির একটি সরকার, যার প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনার আমার মতো মধ্যবিত্ত বাড়ির একজন সন্তান নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি যেদিন প্রধানমন্ত্রী হলেন সেদিন আমাদের কথা নয় বা সাধারণ যারা তথাকথিত রাষ্ট্রবাদী হিন্দুবাদী নেতৃত্ব তাদের কথা নয়, ব্রিটিশের সবথেকে প্রচলিত যে ইংরেজি কাগজ দি গার্ডিয়ান, সে পত্রিকায় লেখা হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এই প্রথম ভারতবর্ষ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল ভারতবর্ষ ঘোষণা করা হয়েছিল এবং ব্রিটিশেরই সংবাদপত্রে লেখা হয়েছিল। কেননা সম্পূর্ণভাবে ভারতীয় ব্যবস্থার ভিতর, ভারতীয় পরিবারতন্ত্রের ওপর, ভারতীয় সংস্কৃতির ওপর, ভারতীয় মনস্কর ওপর দাঁড়িয়ে থেকে একজন লোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল। হ্যাঁ,
হ্যাঁ, এবং সারা ভারতবর্ষ তারপর নতুন দিশা খুঁজে পেল। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের দিশা, ভারতবর্ষের মহিলাদের সম্মান, মহিলাদের সশক্তিকরণ, বিশেষ করে যুবকদের হাতের কাজের বিপে দিগন্ত খুলে দিয়ে গেল। আমরা দেখেছি যে মোদিজির শাসনকালে গত 11 বছরে কিভাবে বন্দে ভারত, 11টি বন্দে ভারত, এছাড়া বিমানবন্দর তৈরি হয়েছে, রেলের ব্যাপক আধুনিকরণ হয়েছে। আমি সব স্ট্যাটিস্টিক দিয়ে বলতে পারি যে কিভাবে আধুনিক সড়ক ব্যবস্থার ভিতর দিয়ে সারা ভারতবর্ষের প্রত্যেক দিন উন্নতি হচ্ছে। এক কথায় বলতে গেলে 1947 সালে ভারত যখন স্বাধীন হয়েছিল এবং 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগের সময় যে বিশাল সময়ক্ষণ, আর মোদিজির 11 বছরের প্রধানমন্ত্রীর যে শাসনকাল, এতে বিদেশি বিনিয়োগ তথা বিদেশিরা যেভাবে রাষ্ট্রগুলি আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিনিয়োগ ঘটেছে তা এক অভূতপূর্ব অবস্থায়। 1947 সাল থেকে এবং 2014 সাল থেকে 4 বিলিয়ন হয়েছিল ইউরোপিয়ান, $4 বিলিয়ন বিনিয়োগ হয়েছিল, এবং শুধু এই 11 বছরে শাসনকালে আরও 4 বিলিয়ন, অর্থাৎ সারা এই যে শাসনকাল 1947 সাল থেকে 2014 যেভাবে বিদেশি বিনিয়োগ হয়েছে তা শুধুমাত্র সেই সংখ্যক বিলিয়নই আমাদের এই মোদিজির শাসনকালে হয়েছে। মোদিজির শাসনকালে আমরা কি দেখতে পেয়েছি? যুবকদের কল্যাণ দেখেছি। যুবকদের কল্যাণ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা এর সুফল কোনোদিন পাবো না। কেননা পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা রয়েছে, যে যারা দেশটাকে, পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছে, তারা সর্বৈকভাবে গরিবদের অর্থাৎ যুবকদের, মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের শক্তিশালী করার জন্য কোনো ব্যবস্থা সমস্ত রকমভাবে অবদমিত করে রেখেছে। আমরা জানি যে সারা ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী কৌশল যোজনা, অর্থাৎ হাতের কাজ মাধ্যমে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, সারা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সমস্ত জায়গায় রয়েছে। এখানে পশ্চিমবঙ্গ সরকার, প্রধানমন্ত্রী এই কৌশল বিমা অর্থাৎ টেকনিক্যালিভাবে যুবকদেরকে চাকরি এবং পেশাগতভাবে তাদের প্রযুক্তিগতভাবে তৈরি করার জন্য কোনো ব্যবস্থায় অংশগ্রহণ করেনি। পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো এইরকম কোনো যোজনার কথা বা কোনো রকম ট্রেনিং সেন্টার করে দেওয়া হয়নি। এখানে বাধ্য হয়ে দু একটি এনজিও করে, কিন্তু তারা সেই রকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সহযোগিতা পায় না। তার জন্যই আমাদের এখানে বেকারত্ব চরম। আমরা দেখেছি যে করোনাকাল না এলে বুঝতে পারতাম যে কীভাবে পরিযায়ী শ্রমিক এখানে পশ্চিমবঙ্গে প্রতি মুহূর্তে পশ্চিমবাংলা বাঙালি যুবক কীভাবে বাইরের দেশে চলে যেতে, বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে আমরা অভূতপূর্ব বিষয় দেখেছি। সারা ভারতবর্ষের মানুষ আজকে, মেয়েদের শুধু বাপের বাড়ি ছিল, শ্বশুর বাড়ি ছিল, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি ছিল না। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 4 কোটি মহিলাকে তারা নিজস্ব ঠিকানা এবং বাড়ি খুঁজে পেয়েছে, যা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে মহিলাদের দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা দেখতে পেয়েছি যে মহিলারা গ্যাস, রান্নার গ্যাস, বাড়ির দিক উঁচু বহুতল বাড়ির দিকের মহিলাদের তাকিয়ে অবাক হয়ে থাকত কীভাবে রান্নার গ্যাস, কীভাবে সিলিন্ডার তৈরি হচ্ছে, তারা ঘুঁটেতে জ্বালানিতে তাদের জীবনযাপন নির্ভর করত। আজকে সারা ভারতবর্ষের মানচিত্র উল্টে গিয়েছে। গরিব মানুষের বাড়িতেও রান্নার গ্যাস প্রধানমন্ত্রী উজালা যোজনার মাধ্যমে কয়েক কোটি গরিব মহিলাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মাধ্যমে সম্ভব হয়েছে যে কীভাবে লাখপতি দিবি, অর্থাৎ যেভাবে স্বনির্ভর যোজনা গ্রামগঞ্জে বিস্তারিত হয়েছে, তারপরে লাখপতি দিদিদের মাধ্যমে আমরা অজস্র এনজিওর মাধ্যমে স্বরোজগার যোজনার মাধ্যমে মহিলারা ক্ষমতায়ন পেয়েছে এবং শক্তিশালী হয়েছে। মহিলাদের জন্য ইজ্জত ঘর তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, শৌচালয় তৈরি করে দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার যতই নিজের নাম ব্যান্ড বসিয়ে তাকে নিজেদের প্রকল্প বলে প্রচার করুক না কেন, এগুলো কোনটাও কিন্তু ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হননি। তাই আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই
যে শক্তিশালী অমৃতকাল, সে অমৃতকালে আমরা শপথ নিচ্ছি যে কিভাবে ভারতবর্ষকে, একটু আগে মাননীয় দিব্যেন্দুবাবু বললেন যে ক্ষমতায়ন এবং সারা বিশ্বের বিশ্বগুরু হিসেবে, অর্থাৎ তৃতীয় অর্থনীতির দেশের ভিতরে ভারতবর্ষের যাতে চিহ্নিতকরণ করা যায়, তার জন্য যে ব্যবস্থা আমরা করতে পারি, তার জন্য আমাদের সবাইকে একত্রিত হবে। আয়ুষ্মান ভারত, সারা ভারতবর্ষে 55 কোটি মানুষ, 140 কোটির ভারতবর্ষী 55 কোটি মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ পায় না। প্রধানমন্ত্রী যেদিন 70 সালের বয়স্কদের যখন এই 5 লক্ষ টাকা বিমা প্রকল্প বিনা পয়সায় দেওয়ার জন্য ঘোষণা করলেন, তিনি চোখের জল ফেলে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের 70 বয়স্ক মা বোনেরাদের এই সুযোগ আমি দিতে পারছি না, পশ্চিমবঙ্গের জনবিরোধী এই সরকার থাকার জন্য। সারা ভারতবর্ষের মানুষ যখন এই সুযোগ পাচ্ছে, তখন আমার পশ্চিমবঙ্গের মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এইমসের সংখ্যা 3 গুণ বেড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থায়। আপনি লক্ষ্য করে দেখুন যে কিভাবে টেলিমেডিসিন প্ল্যাটফর্ম তোলে 37 কোটি পরামর্শ ডাক্তাররা বিনা পয়সায় দিচ্ছে। জনঔষধি কেন্দ্রের মাধ্যমে 16,000-এরও বেশি ওষুধ কেন্দ্র সারা ভারতবর্ষে 33,000 কোটি টাকা খরচ করে ইতিমধ্যে সাধারণ মানুষ সেই জায়গায় পৌঁছতে পেরেছে। সারা গরিব মানুষ PM সূর্য ঘর যোজনার মাধ্যমে 300 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় পেয়ে চলেছে। গত 11 বছরে বেটি বাঁচাও বেটি পড়াও এর মাধ্যমে তাদের শিক্ষণ ব্যবস্থার মাধ্যমে আধুনিকরণ ঘটেছে। সশস্ত্র বাহিনীদের মহিলাদের কোনো স্থায়ী নিয়োগ ছিল না। মোদিজির শাসনকালে সশস্ত্র বাহিনীতে মহিলাদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা হয়েছে। আজকে যে অপারেশন সিন্দুরের জন্য আমরা গর্ববোধ করছি, সেইটি প্রকল্প, সেই যে অফিসাররা ছিলেন 2 জনই ছিল ভারতবর্ষের 2 নারী। তারা এই অপারেশনে তাদের নেতৃত্বে তৈরি হয়েছিল। ভারতবর্ষের মহিলারা আজকে নতুন দিগন্ত খুঁজে পেয়েছে মোদিজির শাসন ব্যবস্থার মাধ্যমে। তাই মোদিজির শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে সারা পৃথিবীর জাতীয় সড়কের ক্ষেত্রে সারা বিশ্বের 2য় স্থানে ভারতবর্ষ। আজকে যেভাবে হাইওয়ে নির্মাণ এবং গ্রামীণ সড়ক যোজনার ক্ষেত্রে 99% জায়গায় ভারতবর্ষের গত 11 বছরে মোদিজির সরকার পৌঁছে গিয়েছেন, পরিপূর্ণ অবস্থায় পৌঁছে যেতে 99% পৌঁছে গিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, যে কথা না বললে ভারতবাসী হিসেবে নয়, সারা বিশ্বের মানুষ হিসেবেও, বিশ্ববাসী হিসেবেও আমরা সেই মানুষটির ওপর বিরাট প্রবঞ্চনা করব, সেই মানুষটির ওপরে বিরাট নিজেদেরকে ছোট করে দিয়ে যাব। সেটা হচ্ছে যে কোভিড-19 সময় সারা বিশ্বের মানুষ, তিনি একটি জাতিতে, ভারতীয় জাতিকে তিনি একত্রিত করতে পেরেছিলেন এবং ভারতবর্ষ এক দেশ, এক রাষ্ট্র হিসেবে, এক জাতি হিসেবে চিহ্নিত হয়েছিল। প্রধানমন্ত্রী কোভিড-19 মাধ্যমে যে ভ্যাকসিন মৈত্রী হিসেবে তিনি 117টি দেশকে, সারা বিশ্বের 117টি দেশকে তিনি ভ্যাকসিনের ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি তিনি যখন বলেছেন সারা বিশ্বের মানুষ, সারা ভারতবর্ষী মেনে নিয়েছেন। থালা বাজিয়ে যে আমরা যেভাবে একত্রিত করে দিলাম, একটা সংবেদন, একটা ভারতবাসী হিসেবে সারা ভারতবর্ষী জাগ্রত হয়েছে এবং আমরা যে কোভিড-19 ভিতর দিয়ে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল, 140 কোটির ভারতবাসী বোধহয় ধ্বংস হয়ে যাবে, যেখানে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে মৃতদেহের ধ্বংসস্তূপ পড়ে গিয়েছিল, সেখানে ভারতবর্ষের শক্তিশালী রাষ্ট্রনায়কের হাতে পড়ে কোভিড-19 মতো মহামারীকেও আমরা মোকাবিলা করতে পেরেছিলাম। এবং সবই কিছুই মোদিজি করেছিলেন। তার গরিব কল্যাণের যে শিক্ষা ছোটবেলা থেকে তিনি পেয়েছিলেন, সেই শিক্ষার মাধ্যমে তিনি পেয়েছিলেন। এবং বসুধৈব কুটুম্বকম, তিনি বাড়ি থেকে, মা বাবার কাছ থেকে যে শিক্ষা নিয়েছিলেন, সেই শিক্ষা, ভারতীয় সংস্কৃতির যে শিক্ষা, সেই শিক্ষা থেকেই জাগরিত হয়ে তিনি সারা বিশ্বের কাছে দাঁড়িয়ে উঠে আমাদের দেশের দুর্দিনে, জাতির দুর্দিনে, মহামারীর দিনেও তিনি দাঁড়িয়ে থেকে প্রমাণ করে দিয়েছিলেন যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সেবা ব্যবস্থা, ভারতবর্ষের নাম আজকে বিশ্বগুরু সেই জন্যই হয়ে আছে। এবং তার জন্য যে এই বিশাল
যে বিকশিত ভারত, সেই বিকশিত ভারতের অমৃতকালে আমরা এই যে সরকার চলছে, মোদিজির সরকার, আমরা পশ্চিমবঙ্গের মানুষ যাতে দ্রুতভাবে আরও পেতে পারি এই সুবিধেগুলি, ফসল বীমা যোজনা, কৃষক বীমা যোজনা, সারাদিন বলতে গেলে প্রায় 70-71টি গরিব মানুষের প্রকল্প বলে শেষ করে দেওয়া যাবে না। তাই শুধু এইটুকু যে অমৃতকাল অর্থাৎ 2047 সাল ভারতবর্ষের যে শতবর্ষ হবে স্বাধীনতার, সেই দিন যেন ভারতবর্ষের প্রতিটি মানুষের জীবনের ব্যাপক উন্নতি হতে পারে এবং ভারতবর্ষ যেন বিশ্বগুরু হিসেবে চিহ্নিত করতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর রাতের বেলায় কাউকে ভুবুক্কু পেটে রাতে ঘুমাতে হয় না। 80 কোটি মানুষকে তিনি এখনো পর্যন্ত বিনে পয়সায় রেশনের ব্যবস্থা করে দিয়েছেন। গরিব মানুষকে খাদ্য অন্ন সংস্থানের এক অভিনব যুগের সূচনা হয়েছে 1947 সালের স্বাধীনতার পর থেকে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পর্যন্ত। যে অবদমিত অন্ধকারের মতো ভারতবাসীরা তাদের যে শাসন ব্যবস্থার ভিতর ছিল, নতুন দিগন্ত তৈরি হয়েছে, নতুন যুগের তৈরি হয়েছে, একথা সর্বৈবভাবে সত্য এবং সবাই স্বীকার করে। সবাইকে ধন্যবাদ। তখন না বলবে মহাশয় বলেছেন, মলয়দা বলেছেন, এই সাংবাদিক বৈঠকে একটাই কথা আমি বলবো যে সারা বিশ্ব যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আহট শুনতে পাচ্ছে, সারা বিশ্বের মানুষ যেখানে বিচলিত, কিন্তু একমাত্র দেশ ভারতবর্ষ 140 করোড় মানুষ কিন্তু আমরা বিচলিত নয়। আমরা নিশ্চিত আছি, আমরা সুরক্ষিত আছি, কেননা আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন সামরিক বাহিনীর তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রয়েছেন। তো আমরা জানি এই তৃতীয় বিশ্বযুদ্ধেও আমরা 140 করোড় মানুষ আমরা কিন্তু সুরক্ষিত থাকব। তার উদাহরণ কয়েকদিন আগে আমরা দেখেছি অপারেশন সিন্দুরে। আমরা 23 মিনিটের ভেতরে 9খানা 100 কিলোমিটারের ভেতরে গিয়ে জঙ্গি ঘাঁটি আমরা মুচড়ে দিয়েছি, দুমড়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, কিন্তু একটাও তাদের ড্রোন পাকিস্তানের আমাদের মাটি কিন্তু ছুঁতে পারেনি। আমাদের যে এয়ার ডিফেন্স একটাও কিন্তু সেই ড্রোনকে, তাদের কোনো রকম মিসাইলকে আমাদের ভেতরে আসতে দেয়নি। সেই ভারতবর্ষ, সেই শক্ত ভারতবর্ষ আমরা তৈরি করেছি, শক্তিশালী ভারতবর্ষ। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 11 বছরে যে ভারতবর্ষ আমরা পেয়েছি, 1947-এর পরে 2013 পর্যন্ত কিন্তু সে ভারতবর্ষের সে বুকের পাটা ছিল না। এখন কিন্তু সেই সশক্ত ভারত পেয়েছি এবং আমরা এগিয়ে চলেছি বিকশিত ভারতের দিকে, ডেভেলপ কান্ট্রির দিকে আমরা এগিয়ে চলেছি। এবং আমাদের যে অ্যাম্বিশন, আমাদের যে অ্যাম্বিশাস যে টার্গেট 2047-এর ভেতরে আমরা বিশ্বগুরু হব, আমাদের কান্ট্রি ডেভেলপ কান্ট্রি হবে, তার দিকেই আমরা কিন্তু এগিয়ে চলেছি। এর আগে আমরা দেখেছি 2018-তে আমরা কিন্তু 2014-র পরে মাননীয় নরেন্দ্র মোদীজি আসার পরে মাননীয় নরেন্দ্র মোদীজি যে কার্যকলাপ করেছেন, যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছেন, সেখানে দেখে কিন্তু এই পশ্চিমবাংলার মানুষ 2018-তে কিন্তু আমাদের বিপক্ষে বিরোধী স্থানে আমাদেরকে বসিয়ে দিয়েছে। 2018-তে পঞ্চায়েতে যে ভোট পার্সেন্টেজ আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু আমরা বিরোধী জায়গায় চলে এসেছিলাম। আর 2019-এ আমরা কিন্তু 40% ভোট পেয়েছি। 2040-এ সেটা মাননীয় নরেন্দ্র মোদীজির যে কার্যকলাপ, তার যে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কার্যকলাপ, তাকে দেখেই কিন্তু মানুষ 40% ভোট দিয়েছে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এই পশ্চিমবাংলাও এই বিকশিত ভারতের সাথে সামিল হবে এবং মাননীয় নরেন্দ্র মোদীজির সাথে, সরকারের সাথে আমরাও এখানে আগামী দিনে সরকার গঠন করে এক ভারত, শক্ত ভারত, শক্তিশালী ভারত আমরা গঠন করব। সবাইকে আজকের মতো ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ।